ভারতকে বলা হয় যে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা নরেন্দ্র মোদীর মুসলমানদেরকে নিয়ে যেই বক্তব্য শুনলাম, যে মুসলমানদের বিরুদ্ধে যে বিষোদাঘাত তার সরাসরি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে, সেখানে আমরা এই যে ভারতকে বৃহৎ গণতন্ত্র, সেকুলার কান্ট্রি, এই যে ধরেন নানা তকমা দেওয়া হয়, সেই জায়গাটায় ধরেন এবং ভারতের বাংলাদেশের যে হস্তক্ষেপ, সব মিলিয়ে মোদী যদি আবার ক্ষমতায় আসে বা ভারতের যে চলমান যে নির্বাচন প্রক্রিয়া, আমি যেটি বলছিলাম যে বাংলাদেশ ছিল ভারতের টেস্ট কেস, এখন মোদী কিন্তু ধান কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে, ব্যাংক অ্যাকাউন্ট সিজ করছে, আবার ধরে কংগ্রেসের ফ্রিজ করে রেখেছে, প্রধান যে রাজনৈতিক দল তাদের দলীয় যে অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করে রাখা হয়েছে। আমাদের মুশফিক ফজল আনসারী স্টেট ডিপার্টমেন্টে কেজরিওয়ালের এই গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করায় মোটামুটি ধরেন মুশফিকের দৃষ্টি উদ্ধার করে ফেলছে ইন্ডিয়ান মিডিয়াও কিন্তু নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণ। তো সব মিলিয়ে আপনি যদি একটু আমাদেরকে একটু বিস্তারিত বলেন, আমাদের দর্শকদের বোঝা। প্রথমে আমি ভারতের নির্বাচনের প্রক্রিয়াটা একটু বলে নেই খুবই সংক্ষেপে। ভারত তো বিশাল দেশ, আমরা জানি প্রায় 150 কোটি মানুষ। তো ভারতের যে নির্বাচন এটা 7 দফায় হয়, মানে 7টা পর্বে হয়। 2টো পর্ব শেষ হয়েছে এবং এই পর্ব শেষ হবে 1 জুন এবং 4 জুন, মানে জুন মাসের 4 তারিখে এটা গণনা করা হবে। অর্থাৎ জুন মাসের 4 তারিখে আমরা বুঝতে পারবো যে রেজাল্ট কি হতে যাচ্ছে। তো এটা একটু বলে রাখলাম এই জন্য যে আজকে আমরা যে আলোচনা করব, আমরা হয়তো একটু ভারতে কি হতে পারে নির্বাচনের রেজাল্ট সেই সম্পর্কে আমি একটু আমার যতটুকু জানাশোনা, যতটুকু স্টাডি ওদের সম্পর্কে, সেইভাবে একটু বলার চেষ্টা করব। সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে। আমরা 4 তারিখে এটা বুঝতে পারবো যে আমার ধারণা মিলেছে না মেলে নাই। তো প্রথমেই আপনাকে যেটা বলে নেই যে ভারতকে যে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের মিথ্যা প্রপাগান্ডা। কারণ আসলে ভারত এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এবং এটা আমি বলছি না, এটা যে ইকোনমিস্ট পত্রিকা লন্ডনের বিখ্যাত, তারা কিন্তু র্যাঙ্কিং প্রকাশ করে, গণতন্ত্রের উপরে র্যাঙ্কিং প্রকাশ করে। তো তাদের যে লেটেস্ট র্যাঙ্কিং, সেখানে ভারতের গণতন্ত্রকে বলা হয়েছে ফ্লড ডেমোক্রেসি, অর্থাৎ ত্রুটিপূর্ণ গণতন্ত্র। কাজে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র এখন ইকোনমিস্টের মতো পত্রিকা বলছে না। এবং আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভারতের বিশেষ প্রভাব আছে, যেহেতু ইন্ডিয়ান ডায়াসপোরা যেটা, তারা খুব পাওয়ারফুল। আপনার দেশেই ভাইস প্রেসিডেন্ট যিনি কমলা হ্যারিস, তিনিও তো ভারতীয় বংশোদ্ভূত। তো এই কারণেই, কিংবা গুগলের যিনি সিইও এখন পিচাইও ভারতের। কাজে ভারতের একটা শক্তিশালী ডায়াসপোরা আছে। সেটা থাকা সত্ত্বেও ইকোনমিস্ট বলছে যে এটা একটা ফ্লড ডেমোক্রেসি, অর্থাৎ ত্রুটিপূর্ণ গণতন্ত্র ভারত। কাজে গণতান্ত্রিক না কিন্তু ভারত। আর সুইডেনের একটা খুব নামকরা প্রতিষ্ঠান আছে লিবডেন, ওদের যে গবেষণা, সেখানে তারা বলছে সুইডেন যে এটা এক ধরনের ইলেকটোরাল অটোক্রেসি। মানে ভারতকে কিন্তু অটোক্রেসি বলছে তারা, ইলেকটোরাল অটোক্রেসি, অর্থাৎ সেখানে একটা ইলেকশন হয় কিন্তু এটা একটা অটোক্রেটিক কান্ট্রি। এবং মোদির যে কাল্ট তৈরি করা হয়েছে ভারতে, ওই কাল্টের সাথে তুলনা হতে পারে কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ মুজিবের, মোদির যে কাল্ট। এবং এই ধরনের কাল্ট সিস্টেম ভারতে শুধুমাত্র, আমি যদি পুরো ভারতের ইতিহাস আমাকে পড়তে হয়েছে, আপনি বললেন একটু আগে যে এটা নিয়ে আমার গবেষণা করতে হয়েছে আমার পিএইচডি থিসিসে, শুধুমাত্র ইন্দিরা গান্ধীর সময় কিছুটা এই ধরনের কাল তৈরি করা হয়েছিল, তবে সেটা কিছুই ছিল না বর্তমানের তুলনায়। এখন মোদিকে কি বলা হচ্ছে, আপনি দেখছেন তো ওদের মিডিয়াতে, তাকে বলা হচ্ছে অবতার। মোদি হচ্ছে না, কিন্তু ওরা এমনকি এটাও বলছে, ওদের এক রাজ্যের চিফ মিনিস্টার, সে বলছে মোদি আমাদের কাছে ভগবান, মানে মোদি মানব রূপে ভগবান তাদের কাছে। এই হচ্ছে মোদির কাল্ট তৈরি করা হচ্ছে এখন ভারতে। কাজেই ভারত কোনোভাবেই এখন গণতান্ত্রিক রাষ্ট্র আর নাই। এবং আরেকটা ব্যাপার আপনি জানেন, আপনি যে দেশে আছেন সেই দেশে এখন একটা ইনভেস্টিগেশন চলছে ভারত কিন্তু বেসিক্যালি এখন একটা টেরোরিস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে, একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র। কেন? কারণ ভারত তাদের যে রয়ের যে লোকজন আছে, তারা কিন্তু
তাদের বিরুদ্ধ পক্ষের যারা, তাদেরকে এখন হত্যা করার জন্য লোক পাঠাচ্ছে। যেমন ইয়েতে আপনার আমেরিকাতে একজন শিখকে তারা হত্যা করার জন্য মানুষ ভাড়া করেছিল এবং সেটা ধরা পড়েছে। এখন FBI সেটা ইনভেস্টিগেশন চালাচ্ছে। আপনাদের পাশের দেশ কানাডায় আরেকজন শিখ নেতাকে হত্যা করেছে কিন্তু ভারতীয়রা, এবং ভারতীয় রয়্যাল এজেন্টরা গিয়ে তাকে গুলি করে মেরে এসছে কানাডাতে, যার জন্য কানাডা সরকারের সাথে ভারতের এখন বিশাল টানাপোড়েন চলছে। এবং পাকিস্তান সরকারের দাবি করেছে যে সেখানেও প্রায় কয়েক ডজন ভারতীয় ভিন্ন মতাবলম্বী এবং বিশেষত শিখ যারা, মুসলমানও কিছু আছে যাদেরকে তারা দায়ী করে যে তারা কাশ্মীরে প্রবলেম ক্রিয়েট করছে, তাদেরকে ভারতীয় ঘাতক বাহিনী পাঠিয়ে হত্যা করেছে। সুতরাং ভারত বেসিক্যালি এখন একটা টেররিস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে। আর আপনি যে মুসলমানদের প্রসঙ্গ যেটা তুললেন, সেটা মোদি যেটা বলেছে, মোদি ভারতীয় মুসলমানদের অনুপ্রবেশকারী বলেছে। অর্থাৎ ভারতীয় মুসলমান যারা আছেন সংখ্যালঘু, এবং তার বিরাট সংখ্যা, আপনি জানেন 20 কোটির ওপরে, 20 কোটির উপরে ভারতীয় মুসলমানের সংখ্যা, তাদেরকে মোদি বলছে অনুপ্রবেশকারী। এবং ডাইরেক্টলি তাদের বিরুদ্ধে যেভাবে মোদি বিষোদ্গার করছে, কেন করছে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করবো। বিষোদ্গার করছে, তাতে করে ভারতে আবার একটা মুসলমান বিরোধী দাঙ্গার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আপনাদের তো মনে আছে, এই মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল 2002 সালে, তখন মোদির নির্দেশে এবং মোদির যে বিজেপির গুন্ডা বাহিনী, তারা পুলিশের সহযোগিতায় সেখানকার 3000 মুসলমান নারী, পুরুষ, শিশুকে হত্যা করেছে। এবং যাদেরকে হত্যা করেছিল তার মধ্যে একজন এমপিও ছিল, কংগ্রেস দলের একজন এমপি ছিলেন, তাকেও তার বাড়িতে গিয়ে হত্যা করা হয়েছিল এবং এদের অনেককে পুড়িয়ে মারা হয়েছিল। এবং যে জন্য মোদির আরেকটা নাম হচ্ছে কিন্তু গুজরাটের কসাই, বুচার অফ গুজরাট। এবং বিবিসিতে কিছুদিন আগে, এই 7-8 মাস আগে একটা ডকুমেন্টারি করেছে গুজরাটের উপরে, সেখানে মোদিকে আবার নতুন করে ওই কথাটা বলা হয়েছে যে বুচার অফ গুজরাট। তো এই হচ্ছে মোদির ব্যাকগ্রাউন্ড। সো মোদি বেসিক্যালি, ভারত বর্তমানে এখন আর কিন্তু সেকুলার কান্ট্রি না। কেননা আমি বলছি, মোদি করে কি জানেন, ও যখন বিদেশে যায় তখন সে প্রচার করে, বিদেশে বলতে যখন গণতান্ত্রিক রাষ্ট্রে যায়, যেমন আমেরিকাতে যখন যায়, তখন আপনি আমেরিকান মিডিয়ায় দেখবেন যে সে বলে যে ভারত সেকুলার কান্ট্রি। কিন্তু যখন মোদি নিজের দেশে ফিরে আসে, তখন মোদির যে বয়ান, সেই বয়ান হচ্ছে ভারত একটি হিন্দু রাষ্ট্র। সুতরাং আপনি যখন একটা রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বলছেন, তখন সেটা কিন্তু আর সেকুলার কান্ট্রি থাকছে না। সুতরাং ভারত ইজ নো মোর ডেমোক্রেটিক অর সেকুলার, কোনোভাবেই ডেমোক্রেটিক কিংবা সেকুলারের সংজ্ঞায় পড়ে না। আমি ভারতকে যেভাবে দেখি, সেটা হচ্ছে ভারত ইজ এ টেররিস্ট কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ কি হিন্দু এক্সট্রিমিস্ট কান্ট্রি এবং টেররিস্ট কান্ট্রি, অ্যান্ড ইটস এ অটোক্রেটিক কান্ট্রি। যেহেতু নির্বাচনের নামে যেটা করা হচ্ছে, সেটা মোদির কাল্ট তৈরি করা হচ্ছে এবং মোদিকে এক ধরনের অতিমানব হিসেবে দেখানো হচ্ছে, অর্থাৎ একনায়কতন্ত্র গেড়ে বসছে ভারতে। এবং আপনি খুব সঠিকভাবে বলেছেন যে বাংলাদেশকে ভারত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে গত 10 বছর ধরে। পুরো দোষ কিন্তু মোদিকে দিলে হবে না, কংগ্রেসকেও কিন্তু অপরাধের দায় নিতে হবে। কারণ আপনার মনে আছে, এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল কংগ্রেস, তখন কিন্তু মোদি ক্ষমতায় আসে নাই। আজকে বাংলাদেশের যে অবস্থা, এটার কারণ, এটার জন্য দায়ী কংগ্রেস এবং মোদি উভয়। তো মোদি যেহেতু 10 বছর ধরে ক্ষমতায় আছে এবং যেহেতু সে হিন্দুত্ববাদের কথা বলে, মুসলমান বিদ্বেষী কথা বলে, কাজেই সে বেশি ক্ষতি করেছে বাংলাদেশের এবং বাংলাদেশকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। যেমন ধরুন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আদালতকে ব্যবহার করে। বাংলাদেশে ইলেকশনের নামে নাটক করা হয়েছে সেই 2014 সাল থেকে। 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং এবারের ডামি নির্বাচন। 14 সালে ছিল একদলীয়, প্রশ্ন করে যে আপনি এই ধরনের কথা কেন বললেন। কাজেই ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং ভারতে আপনি দেখেন, কেজরিওয়াল, যিনি খুবই জনপ্রিয় দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে অ্যারেস্ট করেছে এই ধরনের ভুয়া মামলায়। তারপরে কংগ্রেস পুরো দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে যাদের আর ইলেকশন করতে না পারে। এবং এরকম আরো অনেক উদাহরণ আছে। মহারাষ্ট্রে যেমন শিবসেনার যে সরকার ছিল, সেই সরকার থেকে লোক ভাগিয়ে নিয়ে এসে মোদি নিজের সরকার সেখানে গঠন করেছে। এরকম অনেকগুলো রাজ্যে করেছে। কাজে ভারতে এখন আর কোনো
গণতন্ত্র আর নাই। এবং ইলেকশন যেটা হচ্ছে সেই ইলেকশনে ইভিএম নিয়ে অনেক প্রশ্ন কিন্তু এখন উঠছে ভারতেই। একসময় আমরা ইভিএম নিয়ে বাংলাদেশে কথা বলতাম, এখন ভারতে কথা উঠছে যে ইভিএম কে বিশ্বাস করা যাচ্ছে না। এবং ভারতের যারা আপনার ইউটিউবে যারা পপুলার, যেমন ধরেন ধ্রুব রাঠি কিংবা আকাশ ব্যানার্জি ইভিএম এর উপরে একটা বড় অনুষ্ঠান করেছে, একটা আপনি দেখেছেন হয়তো, যে ইভিএম কে কিভাবে ব্যবহার করছে বিজেপি। তার উপরে তারা ব্যবসায়ীদের কাছ থেকে একচেটিয়া টাকা নিচ্ছে। এই যেমন ধর আদানি কিংবা আম্বানি, এরা হাজার হাজার কোটি টাকা দিচ্ছে বিজেপিকে ইলেকশন করবার জন্য। কারণ তারা সরকারের, মানে ভারতে হয়েছে কি, ভারতের পুরো ইকোনমি বাংলাদেশের মতোই এক ধরনের মাফিয়া ভারতের ইকোনমি কন্ট্রোল করছে। বাংলাদেশে যেমন মাফিয়া কন্ট্রোল করছে, একই রকম ভাবে ভারতে কন্ট্রোল করছে। তো এই হচ্ছে অবস্থা। আর মিডিয়ার কথা আপনি যেটা বললেন, এটা একটু বলে রাখি যে তামাশা করে ভারতের মিডিয়াকে কিন্তু এখন গদি মিডিয়া বলা হয়। গদি মিডিয়া বলার কারণটা হচ্ছে মোদির নামের সাথে মিলিয়ে গদি মিডিয়া, এটা হচ্ছে গদি। আর একটা কারণ আছে গোদ নেয়া, এটা হচ্ছে একটা হিন্দি শব্দ। গোদ নেয়ার অর্থ হচ্ছে কাউকে দত্তক নেয়া। এই যে নেয় না, মানুষ দত্তক নেয়। তো এই মিডিয়াকে বলা হচ্ছে যে এই মিডিয়া গুলোকে মোদি দত্তক নিয়েছে। মোদি যেহেতু দত্তক নিয়েছে, এই জন্য গদি মিডিয়া। বাংলাদেশের মিডিয়াও যে চিত্র আপনি দেখছেন, ভারতের মিডিয়ারও একই চিত্র, মেইন স্ট্রিম মিডিয়া, তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া। কাজে আপনার পয়েন্ট অ্যাবসলিউটলি কারেক্ট যে বাংলাদেশকে ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করে এখন মোদি এটাকে ইমপ্লিমেন্ট করছে ভারতে। এখন এবার আমরা আসি যে ইলেকশন কি হতে পারে। তো আপনাকে আগে বললাম যে 4 তারিখে রেজাল্ট পাওয়া যাবে। মোদি বলেছিল যে এইবার 400 আসনের বেশি মোদি পাবে, এবং তার একটা স্লোগান হচ্ছে এবার ইলেকশনের আগলিবার 400 পার, অর্থাৎ এরপর ইলেকশনে 400 পার। এটাও একটু বলে রাখি আপনাদেরকে বা দর্শকদের, ভারতের মোট আসন সংখ্যা হচ্ছে 545। তো এখন বর্তমানে বোধহয় মোদির তার এবং তার দল এবং তার যারা অন্যান্য অ্যালায়েন্স পার্টনার আছে সব মিলে বোধহয় 350-র কাছাকাছি, এক্সাক্ট নাম্বারটা আমার এই মুহূর্তে আমার স্মরণে নাই, 350-র কাছাকাছি তাদের সিট। কিন্তু তারা স্লোগান দিয়েছে আগলিবার 400 পার, অর্থাৎ 400 ক্রস করবে তারা। কিন্তু মজার ব্যাপার যেটা হয়েছে, দুই ধাপের নির্বাচন কিন্তু হয়ে গেছে। আমি আগেই বলেছি 7 ধাপে নির্বাচন হবে, 7 স্টেজে নির্বাচন, 2টো স্টেজ হয়ে গেছে। 2টো স্টেজের নির্বাচনে দেখা যাচ্ছে যে গতবারের তুলনায় এবার ভোট প্রদানের সংখ্যা প্রায় 8% কম, এবার 61%। আর গতবার ভোট প্রদানের সংখ্যা ছিল প্রথম 2 ধাপে 68%-এর উপরে। তাহলে এই যে ভোটটা কমে গেল, তার মানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে ভোট দেওয়ার জন্য উৎসাহ তৈরি হয় নাই, এবং বিজেপি ভয় পাচ্ছে এই যে ভোট কমে গেছে 7%, এটা তাদের ভোট কমে গেছে। এই 7% অ্যাকচুয়ালি বিজেপির ভোট কমে গেছে, এটা ধারণা করছে তারা। আমরা এখনো জানি না, কারণ ভোট গণনা হয় নাই। ভোট গণনা না হলে আমরা বলতে পারবো না। কিন্তু বিজেপি ভয় পাচ্ছে যে তাদের কমে গেছে, এবং কমে যাওয়ার কারণে মোদি চিন্তা করছে যে তাহলে যদি হিন্দু মুসলমান আমি যদি এই ইস্যুটা আনতে না পারি, তাহলে ওদের ব্রেন ওয়াশ করা যাবে না। মানে যারা একটু কম লেখাপড়া জানে, কম শিক্ষিত গ্রামের ভোটার, অবশ্য এক ধরনের শিক্ষিত মিডল ক্লাসও আছে হিন্দুদের মধ্যে যারা অত্যন্ত হিন্দুত্ববাদী। সুতরাং হিন্দুত্ববাদী ভোটকে সংহত করতে গেলে তাকে আবার মুসলমান বিরোধী জিগির তুলতে হবে। এই জিগিরটা কিন্তু মোদি প্রথমে তোলে নাই, মানে নির্বাচন যখন শুরু হয়েছে প্রথম ধাপ, তখন মোদি কিন্তু এই জিগির তোলে নাই। এই জিগির মোদি তুলেছে 2য় ধাপের নির্বাচন হওয়ার পরে। তার মানে মোদি ধারণা করছে যে আমি যদি মুসলমান বিরোধী জিগির না তুলতে পারি, তাহলে বিজেপি ভোট পাবে না। তো কাজেই আমি এবার একটু ভবিষ্যৎবাণী করে রাখি, আমার ব্যক্তিগত ধারণা যে নির্বাচনের রেজাল্টে যেটা দেখা যাবে যে 400 পার হবে না, বরং মোদির বর্তমান যেটা আসন সংখ্যা আছে তার থেকে মোদি কমে যাবে। তার মানে কিন্তু আমি এটা বলছি না যে মোদি হেরে যাবে, মোদি জিতবে, কিন্তু কম আসন নিয়ে জিতবে বলে আমার ধারণা। আমরা রেজাল্ট হয়তো 4 তারিখের পরে আপনার সাথে আর একটা অনুষ্ঠান আমরা করব, তখন হয়তো আমরা ইন্ডিয়ার রেজাল্ট নিয়ে আলোচনা করব। সুতরাং আমি মনে করছি যে মোদি জিতবে, কিন্তু কম